মিসির আগ্রহ নিয়ে তাকে দেখছেন। রোগা লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমেও ফুল হাতা ফানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। ছাটের ধরন দেখে মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এ ধরনের ছাটের প্যান্ট এখন ঢাকায় আর চালু নেই। পায়ের জুতা জোড়া ঝকঝক করছে, মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করলেন। 20 থেকে 25-এর মধ্যে হবার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর মধ্যে তা নেই। অল্প বয়সে চুলও পেকেছে বলে মনে হচ্ছে, কানের পাশে রূপালি ছোঁয়া। মিসির আলি বললেন, আপনি কি আমার এখানে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলি আবার বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনি মনে হয় আগেও কয়েকবার এসেছিলেন। জি স্যার। আচ্ছা, একবার একটি চিঠিও লিখে গিয়েছিলেন, তাই না? লিখেছিলেন সোমবার সন্ধ্যায় আসব। জি স্যার। আমি কিন্তু সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসেননি। স্যার, একটা কাজ পড়ে গিয়েছিল। লোকটি খুব সহজেই স্যার বলছে, তার মানে ছোট কোনো চাকরি করে। অফিসের প্রায় সবাইকে বোধহয় স্যার বলতে হয়, যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে, একটা খারাপ অভ্যাস। মিসির আলি বললেন, তা আপনি কি করেন? স্যার, সামান্য কাজ করি, বলার মতো কিছু না। তা আসুন, ভেতরে আসুন। না স্যার, আজকে যাই, আরেকদিন আসবো। মিসির আলিও অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব আছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলি বললেন, আপনি চলে যেতে চাচ্ছেন, চলে যাবেন। কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন আমাকে। স্যার, অন্য আরেকদিন আসবো, সেদিন হয়তো আমাকে আর পাবেন না। আমি বাসায় খুবই কম থাকি, তাছাড়া আমার অনেক ঝামেলাও থাকে। লোকটি খুবই অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকলো। জুতা জোড়া নিয়ে একটু চিন্তা করছে, খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলি লক্ষ্য করলেন লোকটি নিজেই বসার ঘরের দরজা বন্ধ করেছে, ছিটকিনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভবত তার ঘরে ঢুকেই ছিটকানি লাগিয়ে দেয়। তাই যদি হয় তাহলে লোকটি থাকে একা। যে বাড়িতে অনেকগুলো মানুষ থাকে সে বাড়ির কেউ ঘরে ঢুকে ছিটকানি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলি বললেন, এবারের ছিটকানি লাগানোর একটা বিশেষ কায়দা আছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি দেখছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের ওপর রাখা। ঈষৎ কুঁজো হয়ে বসেছে। গায়ের রং বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হবার কারণেই বোধহয় চেহারায় খানিকটা মেয়েলি ভাব চলে এসেছে। অবশ্যই এটা জোড়া ভ্রু ও পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকে স্কুলে সবাই মেয়ে বলে খেপায়, এবং উঁচু ক্লাসের কিছু বকা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলি বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না, ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলি অবাক হয়ে বললেন, নাম বলতে কি আপনার আপত্তি আছে? না না, জি না। তাহলে বলুন, নাম দিয়ে শুরু করা যাক। আমার নাম মোহাম্মদ রইসুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু নামটা ঠিক বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয় তারা মিথ্যা যখন বলে তাদের গলা কেঁপে যায়, খুব দ্রুত চোখের পাতা পড়ে, খানিকটা ব্লাশও করে। আপনার বেলায় এর সবকটি হয়েছে। আমার ভালো নাম মুনির, ডাক নাম টুনু। আচ্ছা, তা চা খাবেন? জি স্যার, খাবো। আহা, আপনি আরাম করে বসুন, আমি চা বানিয়ে আনছি। ঘরে কাজের কোনো লোক নেই, সব কাজ আমাকেই করতে হবে।
আপনি আমার কাছে কি জন্য এসেছেন তা এখন বলবেন না চা খেয়ে বলবেন? স্যার, আমি খুবই বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আপনি আমার কাছে কেন? আমি তো পুলিশ না। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। আচ্ছা বেশ, শুনছি, তাতে লাভ হবে কি? আপনি অনেকের অনেক সমস্যার সমাধান করছেন, আমি অনেক কিছু আপনার সম্পর্কে শুনেছি। শুনেছেন? খুবই ভালো কথা। কি শুনেছেন আমি জানি না, তবে আপনাকে আগেভাগে বলে রাখি, আমার দৌড় খুবই সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করছি, এই পর্যন্তই। মনির মাথা নিচু করে বসে আছে, কোনো কথা সে শুনছে বলে মনে হচ্ছে না। মিসির আলি বললেন, তা আপনার বাসা কোথায়? মুনির তার কোনো জবাব দিল না, মাথা নিচু করে ফেলল, অর্থাৎ সে তার ঠিকানা জানাতে ইচ্ছুক নয়। মিসির আলি চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই, বিস্কিট টিস্কিট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি খুব সম্ভবত ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে, কিছুই খাওয়া হয়নি, কিংবা বিকেলে কিছু খাবার মতো সামর্থ্য নেই। এটি হওয়াই স্বাভাবিক, নিম্ন আয়ের মানুষরা এদেশে পশুর মতো জীবনযাপন করে। মিসির আলি চা নিয়ে বসার ঘরে ঢুকে চমকে উঠলেন, কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গেছে, নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলি হেসে ফেললেন। এ জীবনে তিনি অনেক বিচিত্র মানুষ দেখেছেন, তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এই লোকটির প্রস্থান ঘটনা হিসেবে তেমন অদ্ভুত নয়, তবু বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিল, শেষ মুহূর্তে ঠিক করেছে তা সে বলবে না। এরকম মনে করারও অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলিকে দেখে তার আশা ভঙ্গ হয়েছে, মনে হয়েছে এই লোককে দিয়ে কোনো কাজ হবে না। দ্বিতীয় কারণ, বিপদটা এমন শ্রেণীর যা বলার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলি চমকে উঠলেন, লোকটি ফিরে এসেছে, তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি, যেন সে বড় ধরনের কোনো অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্য সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? স্যার, আপনার জন্য এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেবার সামর্থ্য আমার নেই, আমি অতি দরিদ্র মানুষ স্যার। তিনি হাত বাড়িয়ে ব্যান্ডসন সিগারেটের প্যাকেটটা নিলেন। নির্ঘাত 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করে বসে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান বলার দরকার নেই, আসুন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। তা গরম কেমন পড়েছে সেটাই বলুন আমাকে। খুব গরম পড়েছে স্যার। এই প্রচন্ড গরমে ফানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার আর কোনো স্যার ভালো শার্ট নাই, আমি দরিদ্র। দরিদ্র হওয়াতে লজ্জাবোধ করার তো কিছু নেই, ধনী ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আহা, আপনার চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, আমি গরম করে আনছি। জি না স্যার, লাগবে না। লোকটি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিতে লাগলো, যেন সে একটি অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মুনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলির মনে হলো লোকটি নিঃসঙ্গ প্রকৃতির, একা একা থাকে, মানুষের সঙ্গে কথা বলার খুব একটা অভ্যেস নেই। যা সে বলতে চায় তা বলার জন্য তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে, আকাশ থমথমে, দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় আসবে সম্ভবত, আসুক। এই গরম আর সহ্য করা যাচ্ছে না, ইচ্ছে করছে কোনো একটা পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘরটা অন্ধকার, বাতি চালানো দরকার।
মিস্টার লি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্য অন্ধকার একটি চমৎকার জিনিস। মুনির মূর্তির মতো বসে আছে। সে এবার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা বলতে শুরু করলো। তার গলার স্বর ভীষণ মিষ্টি, শুনতে খুব ভালো লাগছে। গলার স্বরে কোথাও যেন একটি ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাক নাম টনু। আমার একটা ছোট্ট বোন ছিল, ওর নাম ছিল নটু। টনু উল্টো করলে নটু হয়। বাবা এই নামটা রাখলেন কারণ ওর স্বভাব একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই খুবই শান্ত প্রকৃতির, কারোর সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নটু ছোটবেলা থেকে হইচই স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নটু ওই জাম গাছ বেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না, ছাদে কোনো রেলিংও ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত, কারো কোনো কথা শুনতো না। আমার মা এই জন্য অবশ্য তাকে খুব মারধর করতেন, তাতেও তেমন কোনো লাভ হতো না। শেষ পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠমিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এই পর্যন্ত বলতেই মিসেরি তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো মনে হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করেছেন কেন বুঝতে পারছি না। এর কি কোনো দরকার আছে? জি স্যার, আছে। আহ, আচ্ছা বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনায়। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল, আর তার খুব পস্তা ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমাদের বাংলো ঘরে মক্কেল বসে থাকতো। কেউ কেউ রাতে থাকতো। তাদের জন্য আলাদা থালাবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন। তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্য আলাদা ঘর ছিল। আমরা ভাই বোন বাবার দেখা পেতাম না বললেই হয়। আমাদের সঙ্গে বলার মতো তার কোনো অবসর সময়ও ছিল না। তবে রাতে ঘুমাবার সময় দুই ভাই বোনকে দুপাশে নিয়ে ঘুমাতেন। অর্ডার দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রিলিং ঘেরা খাট। আমরা যাতে গড়িয়ে পড়ে যেতে না পারি সেই ব্যবস্থা। বাবা আমাদের দুজনের পা তার গায়ের উপর তুলে দিয়ে ঘুমাতেন। তার ঘুমও ছিল খুব সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললে তিনি সেই পা আবার তুলে দিতেন। যাই হোক, বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার এখনো মনে আছে, আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা হয়। আমার বয়স তখন আমার বয়স তখন 9, আর নটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নিমন্ত্রণ করলেন। দুপুর 12টা থেকে খাওয়া শুরু হলো, চললো রাত 12টা পর্যন্ত। রান্নার জন্য ডেকচি, বাবুর্চি আনা হয়েছিল ময়মনসিংহ থেকে। সমগঞ্জ থেকে এসেছিল হালুয়া বানানোর কারিগর। আমার মনে আছে সারাদিন বাবা অত্যন্ত হৃষ্টচিত্তে ছোটাছুটি করলেন। নিমন্ত্রিত অতিথিদের বললেন, মাঘ মাসে গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকদের বঞ্চিত করার কোনো মানেই হয় না, ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী, আর নটুর নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মাওলানা সাহেব বললেন, এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না। বাবা বললেন, নামের আবার হিন্দু মুসলিম কি? এইটা আমার খুব পছন্দের নাম, এই নামই রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি। মাওলানা সাহেব আর আপত্তি করলেন না। আমরা অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরের একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। পেতলের কলসি, ছাতা, কাঁসার বাসন, গায়ের চাদর, এই সব ছিল উপহার। বাবা আকিকার পরপর ঘোষণা করলেন, এখন থেকে এদের ডাক নামে কেউ ডাকবে না।
কেউ যদি ডাকে তাহলে কঠিন শাস্তি হবে। আমি ক্লাস 9-এ পড়বার সময় বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন। শুয়ে আছে তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা বাবা ব্যথায় আহ করছেন। বাবার মাথার পাশে ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা। তিনি একটু পর পর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন, পেটের নিচে বালিশ দিয়ে উপরে শুয়ে থাকো, এটা হচ্ছে অম্বলের ব্যথা, বদহজম থেকে হয়েছে। নিবারণকে খবর দিয়েছি, এসে ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছে তখনকার নেত্রকোনার খুব দামি কবিরাজ। তার পয়সা ছিল সরকারি হাসপাতালে ডাক্তারের চেয়ে অনেক বেশি। নিবারণ কাকা এসে 1 চামচ আনন্দ ভৈরব রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরব রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিন্টুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, পিপুল চূর্ণ 1 তোলা, জিরক চূর্ণ 1 তোলা, শোধিত মিঠা বিষ 1 তোলা। আনন্দ ভৈরব রস খাওয়ার 5 মিনিটের মধ্যেই বাবার পেটের ব্যথা অনেকখানি কমে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন। রাত 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথায় তার শরীর কাঁপছে। তিনি কয়েকবার বমিও করলেন। ফুলেশ্বরীকে ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার সময় শেষ। একজন এমবিবিএস ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুবই খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন করা দরকার। অপারেশন করতে পারে সরকারি হাসপাতালে ডাক্তার, তাও হাসপাতালে সব ব্যবস্থা আছে কিনা কে জানে। সরকারি ডাক্তারের খোঁজে লোকজন ছুটে গেল। তারা ফিরে এলো শুকনো মুখ করে। সরকারি হাসপাতালে ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহে রওনা দিয়েছেন। বাবা মারা গেলেন রাত 1:25। মুনির থামল। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ক্লান্ত গলায় বলল, স্যার, আমাকে 1 গ্লাস পানি দিতে পারেন? মিসির আলি পানি এনে দিলেন। তার ধারণা ছিল মুনির তৃষ্ণার্তের মতো পানি গ্লাসটি শেষ করবে, কিন্তু তা সে করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ এমন ভাবে বিকৃত করল যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। স্যার, আমি উঠি আজকে। আপনার যা বলার তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি, এখন মূল জিনিসটা বলতে হবে। তবে স্যার, আজ না, আজ আর কথা বলতে ইচ্ছা করছে না, অন্য কোনো একদিন বাকিটা বলবো। ঠিক আছে, তো এখনই উঠবেন? জি স্যার। বৃষ্টি পড়ছে কিন্তু। অসুবিধা হবে না, আমি খুব কাছেই থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্প বললেন তার এক জায়গায় আমার একটু খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মুনি বিস্মিত হয়ে তাকালো। শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে স্যার? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র তখন আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটি ছেলে। ঘটনাগুলো আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই। অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কিভাবে তৈরি হলো তার নিখুঁত বর্ণনা আপনি দিয়েছেন। হিন্টল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব তো আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতে কি কি অনুপাত ব্যবহার করেন তা বলেন না, আর বললেও ক্লাস 9-এর একটি ছেলে তা মুখস্থ করে রাখে না। কাজে আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলো কেন হবে না? মনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে। সবাই নিবারণ কাকুকে চেপে ধরল। তিনি অসংখ্যবার বললেন কোন কোন অনুপাত দিয়ে তার এই ওষুধটি তৈরি হয়েছে। সেজন্যই নামগুলো মনে গেঁথে গিয়েছে। এখন কি আপনার কাছে মনে হচ্ছে আমি সত্যি কথা বলেছি?
তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত হয়ে পড়তো, কিছুটা ব্লাশও করতাম। তা তো করিনি। মিসির আলী হেসে ফেললেন। হাসতে হাসতে বললে, আসলে আপনার কথা শুনেছি অন্ধকারে, কাজে চোখের পাতা দ্রুত পড়েছে কিনা, ব্লাশ করেছে কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার, তা হচ্ছিল আবেগজনিত কারণেই হয়তো। মুনির বলল, আপনি স্যার আমাকে তুমি করে বলবেন, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি করে বললে আমার খুব খারাপ লাগে। তা বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। মুনির বৃষ্টির মধ্যেই নেমে গেল, একবারও পেছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত একটু দ্রুত পায়ে হাঁটে, সে তাও করছে না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলী ছেলেটার প্রতি তীব্র কৌতূহল অনুভব করলেন। মিসির আলী ভেবেছিলেন পরদিনই আবার আসবে হয়তো ছেলেটা। সন্ধ্যাবেলা তার একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে গেলেন না। কিছু খাবার আনিয়ে রাখলেন। অভুক্ত একটি মানুষকে শুধু এক কাপ চা দিতে হয় না। ছেলেটা এলো না, তার পরদিনও এলো না। দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল। মিসির আলীর বিস্ময়ের সীমা রইল না। ছেলেটি তার কাছে না আসার কোনো কারণ নেই। সে জরুরি কিছু বলতে চায়। তার একজন ভালো শ্রোতা দরকার। ভালো শ্রোতার দায়িত্ব তিনি পালন করেছেন এবং প্রমাণও করেছেন যে তিনি অত্যন্ত মনোযোগী শ্রোতা। তাহলে সমস্যাটা কোথায়? তিনি ছেলেটির গল্প নিয়ে বেশ চিন্তা ভাবনাও করেছেন। ছেলেটি বেশ চমৎকার ভঙ্গিতে স্মৃতিচারণ করেছে, কিন্তু একজনকে বাদ দিয়ে। সে তার মা সম্পর্কে কিছুই বলেনি। ভদ্রমহিলা জাম গাছটি কাটিয়ে ফেলেছেন, শুধু এইটুকুই বলা হয়েছে, এর বেশি কিছু নয়। মা সম্পর্কে তার অস্বাভাবিক নীরবতার কারণ কি হতে পারে? একমাত্র কারণ, মাকে সে পছন্দ করে না। স্মৃতি কথা বলবার সময় যাকে আমরা পছন্দ করি না তার সম্পর্কে কচু কথা বলি। এই ছেলে তাও করছে না, কারণ মাকে সে এককালে পছন্দ করত, এখন করছে না। কেন করছে না সেই সম্পর্কে মিসির আলী অনেক ভাবলেন। মোটামুটি একটা ঘটনা সাজালেন। ঘটনা এরকম দাঁড়ালো, উকিল সাহেবের মৃত্যুর পর খুব সম্ভব এই পরিবারটি গভীর সমুদ্রে পড়ল। দেখা গেল উকিল সাহেব তার জীবনে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছেন। শহরে তার প্রচুর দেনা। তার আত্মীয় স্বজন যারা জীবিত থাকা অবস্থায় বিশেষ পাত্তা পায়নি, তারা মাথাচাড়া দিয়ে উঠল। সম্পত্তির বিলি ব্যবস্থা নিয়ে তাদের বিশেষ চিন্তাযুক্ত মনে হতে লাগলো। উকিল সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী, এটা ধরে নেওয়া যেতে পারে, কারণ ছেলেটি সুন্দর। মেয়েটি নিশ্চয়ই সুন্দরী, কারণ তার বাবা খুব আগ্রহ করে তার মেয়ের নাম রেখেছে ফুলেশ্বরী। যাই হোক, অত্যন্ত রূপবতী একজন মহিলার জন্য অনেকেরই আগ্রহ দেখা গেল। তেমনই একজনকে ভদ্রমহিলা বিয়েও করে ফেললেন। ছেলেটি এ কারণেই হয়তো মায়ের সম্পর্কে নীরব। জিজ্ঞেস না করলে সে হয়তো তার মায়ের দ্বিতীয় বিবাহ সম্পর্কে কিছুই বলবে না। মিসির আলী ছেলেটিকে নিয়েও ভাবলেন, একটা নিঃসঙ্গ ভাবুক ধরনের ছেলে, যার উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং এখনো যাচ্ছে। ছেলেটি বুদ্ধিমান, বিচার বিশ্লেষণ করতে পারে, তবে তার মূল সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারলেন না। পারিবারিক জটিলতা নিশ্চয়ই তার সমস্যা নয়। সমস্যার ধরন এবং প্রকৃতি নিশ্চয় ভিন্ন। সেটা কি হতে পারে? মিসির আলী কিনারা করতে পারলেন না। একমাত্র পথ হচ্ছে ছেলেটির সঙ্গে কথা বলা। সে সুযোগ হচ্ছে না, কারণ মুনির আসছে না। মিসির আলী আশেপাশে খানিকটা খোঁজ খবরও করলেন, মেস জাতীয় কোনো বাড়ি আছে কিনা। ছেলেটি নিশ্চয়ই বাড়ি ভাড়া করে থাকে না, মেস টেসে থাকে হয়তো। একটা মেস পাওয়া গেল, স্টার মেস। সেখানে মুনির নামের কেউ থাকে না। দুটো সস্তার হোটেলেও তিনি খোঁজ করলেন, মুনির নামের কোনো ছেলের সন্ধান কেউ দিতে পারল না। ইস্টার্ন মার্কেটেলের ঠিকানা জোগাড় করে টেলিফোনে মুনিরের খবর জানতে চেষ্টা করলেন।
তারা বলল মনির নামের কেউ এখানে কাজ করে না। মনির কি মিথ্যা ঠিকানা দিল? প্রতিটি কথাই কি তার মিথ্যা? পুরোপুরি সত্যি বলা যেমন কঠিন, আবার পুরোপুরি মিথ্যা বলাও কঠিন। এই কঠিন করব মনির মনে হচ্ছে বেশ সহজভাবেই করেছে। মিসির আলী বিরক্ত মেশানো কৌতূহল নিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। মনির আর এলো না। বেশ কটা মাস কেটে গেল। আষাঢ় মাস। জলবায়ুর নিয়ম কানুন পাল্টে গেছে। এক ফোঁটা বৃষ্টি নেই। সারাদিন ঝাঁঝা রোদ থাকে, রাতে ঝাপসা গরম। জনজীবন অতিষ্ঠ। আজ এই প্রথম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে। আকাশ মেঘলা। রাজ্যের ব্যাঙ গলা ফুলে ডাকাডাকি করছে। তাদের উৎসাহ দেখে মনে হয় বৃষ্টি নামতে দেরি নেই। মিসির আলী কমলাপুরে তার ভাগ্নির বাড়িতে যাবেন বলে তৈরি হয়ে বসে আছেন। ব্যাঙের ডাক শুনে বেরোতে ভরসা পাচ্ছেন না। সঙ্গে ছাতা নেই। বৃষ্টি নামলে যন্ত্রণার মধ্যে পড়তে হবে। অবশ্যই বৃষ্টি যে হবেই এরকম মনে করার কোনো কারণ নেই। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গ আবহাওয়ার খোঁজখবর ভালো রাখলেও আজকাল তারা ভুল করছে। তবে আজ বোধহয় ভুল করেনি। আকাশ ক্রমেই কালিবর্ণ হচ্ছে। বাতাস ছাড়তে শুরু করেছে। একমাত্র ভয় বাতাস বোধ হয় মেঘ উড়ে নিয়ে যাবে। স্যার, আসবো? মিসির আলী চমকে তাকালেন। মুনির এসেছে। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। তার চেহারার তেমন কোনো পরিবর্তন হয়নি, তবে খানিকটা রোগা হয়েছে। চুল ছোট ছোট করে ছাটা। চোখের নিচে কালি পড়েছে। ঘুমের অসুবিধা হলে এরকম হয়। ছেলেটি আবার বলল, স্যার, আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? আমাকে চিনতে পারছেন? না পারার তো কোনো কারণ দেখছি না। তোমার নাম মুনির, ডাক নাম টনু। তোমার ছোট বোনের নাম নটু, ভালো নাম ফুলেশ্বরী। মুনির হেসে ফেলল। মিসির আলী বললেন, আমি ধরে নিয়েছিলাম তুমি আর আসবে না। প্রথম এসেছিলে চৈত্র মাসের 20 তারিখে। আজ আষাঢ়ের 3য় দিন। মাঝখানে বেশ কটা মাস চলে গেছে। মুনির জবাব দিল না। টেবিলের ওপর সিগারেটের প্যাকেটটা রাখলো। আজও সে বিদেশি এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছে। মিসির আলী প্যাকেট খুলে সিগারেট ধরালেন। সিগারেট কেন আনা হলো, কি প্রয়োজন ছিল, এই জাতীয় সৌজন্যমূলক কথাবার্তায় গেলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো এতক্ষণ তিনি মনিরের জন্য অপেক্ষা করছিলেন। আজও অন্ধকারে কথা বলবে না বাতি জ্বালানো থাকবে? না স্যার, বাতি থাকুক। আচ্ছা, এতদিন আসোনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো? জি স্যার। খুব ভালো। চা খাবে? জি না স্যার। শুরু করো তাহলে। ছেলেটিকে আজ বেশ সুন্দর লাগছে। কেন লাগছে তা মিসির আলী ধরতে চেষ্টা করছেন, পারছেন না। ফানেলের শার্টের বদলে আজ তার গায়ে হালকা নীল রঙের একটি হাওয়াই শার্ট। শার্টটায় ছেলেকে খুব মানিয়েছে, এবং যে কারণেই হোক আজ তার মধ্যে দ্বিধার ভাব নেই একেবারেই। আচার আচরণ অত্যন্ত সহজ। মুনির। জি স্যার। তো বসে আছো কেন, আরম্ভ করো। মনির সঙ্গে সঙ্গে শুরু করলো না। প্রথম দিনের মতো মাথা নিচু করে বসে রইল। মিসির আলী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটার মধ্যে দ্বিধার কোনো ভাব নেই, তবুও সে দেরি করছে। তার বক্তব্য হয়তো গুছিয়ে নিচ্ছে। ছেলেটির বক্তব্য খুব জোরালো নয়, গুছিয়ে নেবার প্রয়োজন আছে। মুনি নিচু গলায় কথা বলতে শুরু করলো। প্রথম রাতে আপনাকে বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগের কথা। এই 12 বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বাবার মৃত্যুর পর দেখা গেল তার প্রচুর দেনা। যে জমির উপর বাড়ি বানিয়েছেন সেই জমির দামও তিনি পুরোপুরি দেননি। আমাদের আত্মীয় স্বজনরা প্রথম দিকে আমাদের দেখাশোনার জন্য অতিরিক্ত রকমের ব্যস্ততা দেখালেন।
ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দিলেন ফুলেশ্বরীর বর সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামাল দেবে। ফুলেশ্বরী খুব কাঁদল, কেউ তার কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ জড়ভূতি ছেলের সঙ্গে তার বিয়ে হলো। মুনির দম নেবার জন্য থামতে মিসির আলি বললেন, তোমার মার প্রসঙ্গে তো তুমি কিছু বলছো না। উনি কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? জি না স্যার, বাবার মৃত্যুর 2 বছরের মাথায় মা মারা যান। আচ্ছা স্যার, আপনি মার দ্বিতীয়বার বিয়ের কথা জিজ্ঞেস করলেন কেন? এমনি জিজ্ঞেস করেছিলাম, কোনো কারণ নেই বলে মিসির আলি একটু লজ্জা পেলেন। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, অথচ তিনি কারণের ব্যাপারটি অস্বীকার করলেন। আচ্ছা তারপর বলো কি হলো? এই সময় আমার বাড়ি পালানোর রোগ হলো। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলে বাড়ি থেকে পালিয়ে যেতাম, টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে নানান ধরনের মানুষের সঙ্গে মেশবার আমার সুযোগ হয়েছে। কিছু কিছু অভিজ্ঞতা খুবই সুন্দর, আবার কিছু কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে ছিলাম। আমার চেহারা তখন খুব সুন্দর ছিল। এই চেহারা সম্বল করে একটি নারী চরিত্রে অভিনয় করতাম। যদিও সেই যাত্রা দলে অনেকগুলো মেয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যাস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না তখনও শাড়ি ব্লাউজ পরে থাকতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম, রাতে ঘুমাতাম ওই মেয়েগুলির সঙ্গে। তাতে ওই মেয়েরা বেশ মজা পেত। যাত্রা দলের পুরুষদের অনেকেই এসব মেয়েদের সঙ্গে রাত্রি যাপন করত। মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকেও কামনা করত। তুমি কদিন ছিলে ওদের সাথে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ দীর্ঘদিন করতে পারে না। এক সময় না এক সময় তার জ্ঞান হয়, সে বুঝতে পারে। তা ঠিক, তারপর বলো। ভূমিকা আমি স্যার প্রায় শেষ করে এনেছি। এখন আমি বর্তমানটা একটু বলেই কি জন্য আপনার কাছে এসেছি তা বলবো। আমি আগে আপনাকে বলেছিলাম যে ইস্টার্ন মার্কেটাল টাইপিস্টের চাকরি করি, থাকি একটা বাসায়। বিনিময়ে ওদের কিছু কাজকর্ম করে দেই। ওদের ছোট বাচ্চাদের রাতের বেলা পড়াই। থাকা খাওয়া আমার এভাবেই চলে। ঘুমাই 3 তলার একটি খুপটি ঘরে। 3 তলা পুরোপুরি তৈরি হয়নি, 2টো ঘর ওঠার পর বাড়িওয়ালা কাজ বন্ধ করে দিয়েছেন। ঘর দুটোতে ছাদ নেই, কারণ পুরোটা তৈরি হলে ছাদ ঢালাই হবে। উপরে টিন দিয়ে ছাদের কাজটা চলছে আর কি। একটি ঘরে আমি থাকি, অন্য ঘরটাতে বাড়ি তৈরি সরঞ্জাম, সিমেন্টের বস্তা, রড, এইসব। এই ঘরটা থাকে তালাবদ্ধ। ছাদের ঘর দুটোতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই, কাজে বাথরুমের প্রয়োজন হলে আমাকে যেতে হয় একতলার সার্ভেন্ট রুমে। ওই বাড়িতে এই সামান্য সমস্যা ছাড়া আর কোনো সমস্যা ছিল না আমার। বলা যেতে পারে আমি খুব সুখেই ছিলাম। বেতনের টাকার কিছুটা জমাই, কিছুটা পাঠাই আমার বোন ফুলেশ্বরীকে। বিএ ক্লাসের বইপত্র জোগাড় করেছি। এখন একটা কলেজে নামও লিখিয়েছি, যেখানে ক্লাস না করলে খুব একটা অসুবিধা হবে না। যথাসময়ে বিএ পরীক্ষার্থী হিসেবে নিয়মিত পরীক্ষায় বসা যাবে। তুমি তাহলে আয়া পর্যন্ত পড়াশোনা করেছো? জি স্যার, যাত্রা দল থেকে বের হয়ে আসার পর আমার বড় চাচার বাড়িতে চলে যাই। মেট্রিক এবং আয়ে তার কাছ থেকে পাশ করি। উনি খুব দরিদ্র মানুষ, আমাকে আর পড়ানোর সামর্থ্য তার ছিল না। তা তোমার রেজাল্ট কেমন হয়েছিল? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। 4টা লেটার নিয়ে মেট্রিক পাস করি। আয়াতে মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেট এলে আমার চাকরি হয় আমার রেজাল্টের জন্য। তখন আমি টাইপিং জানতাম না, অথচ আমাকে টাইপিস্টের পোস্টে নেওয়া হয়। অন্য পোস্ট তখন খালিও ছিল না। আচ্ছা তারপর বলো। মুনির চুপ করে রইল। মিসির আলি বললেন, একটা ইন্টারভেল হলে কেমন হয়? এসো 1 কাপ চা খেয়ে তারপর শুরু করি। জি আচ্ছা। চায়ের সঙ্গে আর কিছু খাবে? ভালো কেক আছে। না, আমি শুধু চাই খাবো।
নিসার আলি চা নিয়ে এসে দেখলেন ঘরের বাতি নেভানো। মুনির অন্ধকার করে বসে আছে। মিসির আলি কিছু বললেন না, চায়ের কাপ এগিয়ে দিলেন। মুনির নিঃশব্দে চায়ের কাপ শেষ করে কথা বলতে শুরু করলো। ঘটনাটা ঘটল 1 বছর আগে ভাদ্র মাসে। আমার অনিদ্রা রোগ আছে, বিছানায় শোয়া মাত্র ঘুমাতে পারি না, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। যে রাতের কথা বলছি সে রাতে অসহ্য গরম পড়েছিল। আমি অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদও তেতে আছে, এক ফোঁটা বাতাস নেই। একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে রাত 1টা পর্যন্ত ছাদের রেলিংয়ে বসে রইলাম। তখন একটা ঝিমুনির ভাব ধরল। বিছানায় এসে শুয়েছি, হাত পাখা দিয়ে বাতাস করছি। হঠাৎ পাশের ঘরে শব্দ হতে লাগলো। আমি বেশ অবাক হলাম, কারণ পাশের ঘর তালাবদ্ধ। আমার ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ভেতর থেকে বন্ধ। প্রথম ভাবলাম ইঁদুর কিংবা বেড়াল, কিন্তু শব্দ শুনে মনে হচ্ছে না ইঁদুর বেড়ালের শব্দ, যেন অনেক মানুষ ঘরের মধ্যে আটক। তাদের ফিসফাস কথা কিছু কিছু শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। মৃদু হাসিও শুনলাম, যেন অনেকে দরজায় আড়ি পেতেছে। দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। আমার 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 বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। চারদিক আগের মতো নীরব। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার। আমি কৌতূহল মেটাবার জন্যই পাশের ঘরের দরজায় হাত রাখলাম। দরজা খুলে গেল। ঘরের ভেতর আবছা আলো। সে আলোয় ঝাপসা ভাবে সবকিছু চোখে পড়ে, আবার অনেক কিছু চোখেও পড়ে না। আমি ঘরের ভেতর ঢুকলাম। তখনই নিচে নামার একটা সিঁড়ি চোখে পড়ল। খুবই অস্বাভাবিক ব্যাপার। ঘরের ভেতর সিঁড়ি আসবে কেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি পরিষ্কার কিছু চিন্তা করতে পারছি না। সব কেমন যেন জট পাকিয়ে গেছে, যেন আমি একটা ঘোরের মধ্যে আছি। গা কাঁপিয়ে প্রচন্ড জ্বর আসার আগে যেমন ঘোর লেগে থাকে, ঠিক ঠিক সেরকম। নিজে বুঝতে পারছি না যে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। সব শেষ সিঁড়িটা পার হবার পর আমার ঘোরটা কেটে গেল। আমি পুরোপুরি একজন সুস্থ স্বাভাবিক মানুষ। তবে এই সময়ের মধ্যে কিছু একটা ঘটে গেছে, কারণ আমি আর সেই আমি নই। আমি ঢাকা শহরেও নেই। আমি আছি আমাদের নেত্রকোনার ওই বাড়িটাতে। সব স্কুল থেকে ফিরেছি। ফুলেশ্বরী আমাকে বলছে, টুনু, বাবার শরীর খুব খারাপ, কোর্ট থেকে সকাল সকাল চলে এসেছেন, বাবার পেটে ভীষণ ব্যথা। আমার গা ঝনঝন করতে লাগলো। চোখের সামনে যে দৃশ্য দেখছি সে দৃশ্য আমার অতীত জীবনের। আবার তা ফিরে এসেছে কি করে? তাহলে কি আমার বয়স বাড়েনি? এতদিন যা ঘটেছে সবই কল্পনা কিংবা দীর্ঘ কোনো স্বপ্ন? আমি শোবার ঘরে উকি দিলাম। বাবা রেলিং দেয়া খাটে শুয়ে আছেন, মশারি ফেলা। মা বসে আছেন বাবার মাথার পাশে। ইদ্রিস চাচা পানের বাটা হাতে বসে আছেন। আমি অবাক হয়ে দৃশ্যটি দেখছি, কারণ এরপর কি হবে আমি জানি। ইদ্রিস চাচা বলবেন, পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাকো, এটা অম্বলের ব্যথা। নিবারণকে খবর দিয়েছি, এসে ব্যথা নামিয়ে ফেলবে। সত্যি সত্যি ইদ্রিস চাচা এই কথাগুলি বললেন। আমি চমকে উঠলাম। পরবর্তী প্রত্যেকটি ঘটনা কি হবে আমি জানি। আমি যেহেতু জানি, সেহেতু এই ঘটনাগুলো ঘটতে দেয়া যাবে না। নিবারণ কাকু আসবার আগেই নিয়ে আসতে হবে সরকারি হাসপাতালে ডাক্তার সাহেবকে।
যেন তিনি আজ কিছুতে রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যেতে না পারেন। আমি কাউকে কিছু না বলে সরকারি হাসপাতালে ডাক্তার সাহেবের বাসার দিকে ছুটলাম। ডাক্তার সাহেবকে বাবার অসুখের কথা বলতেই তিনি সঙ্গে সঙ্গে এলেন। বাসায় এসে দেখি নিবারণ কাকু এসেছেন। হামানদিস্তায় কিছু যেন গুঁড়ো করা হচ্ছে। ডাক্তার সাহেবকে দেখে বাবা বড্ড অবাক হলেন। বললেন, আপনাকে আবার কে খবর দিল? আপনার ছেলে। বাবার অসুখের কথা বলতে বলতে ছেলের চোখে দেখি পানি। আপনার ছেলে বোধ হয় আপনাকে খুব ভালোবাসে। দেখি আপনার পেটটা দেখি একটু। আহা, কিচ্ছু দেখতে হবে না, বদন থেকে ব্যথা হয়েছে। নিবারণ এসেছে, ওষুধ তৈরি হচ্ছে। আহ, খাওয়া মাত্র আরাম না হলে নিবারণ নাকি তার কবিরাজি ছেড়ে দেবে। ডাক্তার সাহেব বাবার কোনো কথায় কান দিলেন না। টিপে টুপে বাবার পেট দেখলেন। অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস তো পেকে টস টস করছে, এক্ষুনি কেটে ফেলতে হবে। বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন এসব? যেটা সত্যি সেটাই বলছি। আশা করি আপনি বেঁচে থাকতে চান। বেঁচে থাকতে না চাইলে অবশ্য ভিন্ন কথা। আহ, আপনি সত্যি বলছেন অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ সত্যি। রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যাবার কথা ছিল, সেটা আর হতে দিলেন না আমাকে। ডাক্তার সাহেব খসখস করে একটা কাগজে কি সব লিখলেন। আমার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, খোকা, খোকা তুমি এই চিঠিটা ডাক্তার মিহির বাবুকে দিয়ে এসো, তারও হেল্প লাগবে। মিহির বাবুর বাসা চেনো তো? মেয়েদের স্কুলের সামনের একতলা বাড়ি। যাও, ছুটে যাও, এক্ষুনি যাও। আমি কাগজ হাতে ছুটলাম উল্কার মতো। ঘর থেকে বেরোতেই কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। মাথা ঝিমঝিম করে উঠল। মুহূর্তের জন্য চারদিক অন্ধকার। অন্ধকার কিছুটা কাটতেই দেখি আমি আবার আগের জায়গায়, ঢাকা শহরের 3 তলায় আমার ছোট্ট খুপড়িতে। ভাদ্র মাসের অসহ্য গরমে আমার গা ঘামছে। ঘর অন্ধকার হলেও রাস্তার কিছু আলো এসেছে। সে আলোয় দেখলাম পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ। মুনির চুপ করল। মিস্টার লি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটাই তোমার সেই বিশেষ কথা? জি স্যার। আর কিছু বলতে চাও না? আর কিছু বলার নেই। তুমি যা দেখেছ তার ব্যাখ্যা কি খুবই সহজ নয়? জি স্যার, সহজ। আমি স্বপ্ন দেখেছিলাম। তা তো স্বপ্নই। স্বপ্নের স্থায়িত্বকাল খুব অল্প হয়, কিন্তু অল্প সময়েই অনেক কিছু বলে। আইনস্টাইনের টাইম ডাইলেশনের ব্যাপার থিওরি অফ রিলেটিভিটির অন্য এক ধরনের প্রয়োগ, তাই না? হতে পারে। থিওরি অফ রিলেটিভিটি আমার জানা নেই স্যার। আমিও জানি না, ভাষা ভাষা যা শুনি তাই বললাম। আচ্ছা শোনো, তুমি যা দেখেছো এটা হচ্ছে এক ধরনের ইচ্ছা পূরণ স্বপ্ন। তোমার অবচেতন মনে আছে তোমার বাবাকে বাঁচিয়ে তোলবার এক তীব্র আকাঙ্ক্ষা। অবচেতন মনের ইচ্ছাগুলি স্বপ্নে ধরা দিয়েছে। সব সময় তাই হয়। এই জীবনে যেসব জিনিস আমরা পাই না, অথচ যেসব জিনিসের জন্য গভীর কামনা বোধ করি, স্বপ্নে তাদেরই পাই, তাই না? আহ, জি জি স্যার, তাই। বলে মনির উঠে পড়ল। রাত হয়ে গেছে, আজ উঠি স্যার। মিসির আলি লক্ষ্য করলেন মুনিরের মুখ থমথম করছে, চোখের দৃষ্টি অন্যরকম, যেন এ মুহূর্তে সে কোনো একটা ঘোরের মধ্যে আছে। মুনির। জি স্যার। তোমার বোধ হয় আরো কিছু বলার ছিল, শুধু স্বপ্নের কথা বলার জন্য আমার কাছে আসোনি। মুনির শীতল গলায় বলল, আপনি ঠিকই ধরেছেন, এতটা নির্বোধ আমি না। সামান্য একটা স্বপ্ন নিয়ে আপনাকে বিরক্ত করব কেন? তাহলে বলো, কি বলতে চাও? আপনাকে তো বলেছি, সরকারি হাসপাতালে ডাক্তার সাহেব আমার হাতে একটা চিঠি লিখে দিলেন মিহির বাবুর কাছে পৌঁছে দেবার জন্য। ওই চিঠি নিয়ে বেরোবার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। হুম। তখন তোমার স্বপ্ন ভেঙে যায়।
জি স্যার, এবং আমি দেখি চিঠিটা আমার হাতে তখনও আছে। কি বলছো তুমি? আমি স্যার চিঠিটা আপনার জন্য নিয়ে এসেছি। মিসির আলী অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুনির চিঠিটা টেবিলের উপর রাখলো, মৃদু স্বরে বলল, রাত হয়ে যাচ্ছে স্যার, আমি যাই। তুমি যে কত বড় একটা অসম্ভব কথা বলছো তা কি তুমি জানো? জানি স্যার। মুনির বেরিয়ে গেল। মিসির আলী চিঠিটা হাতে নিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটি যা বলছে সবই কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই না। সে চমৎকার গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। ইস্টার্ন মার্কেটাইলের চাকরির ব্যাপারটা পুরোপুরি মিথ্যা। তিনি খোঁজ নিয়েছেন। এই মিথ্যাটা সে হয়তো নিজেকে আড়াল করবার জন্য বলেছে। মূল ঘটনা হয়তো সত্যি, কিন্তু তা কি করে হয়? পেরে ডাক্তার সাহেবের নাম লেখা, এম মল্লিক MBBS, মেডিকেল অফিসার, নেত্রকোনা সদর। কোনো তারিখ নেই। চিঠি লেখা হয়েছে ইংরেজি এবং বাংলা মিশিয়ে। মিহিরবাবু নাম ইংরেজিতে, বাকি অংশ বাংলায়। মিহিরবাবু জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স প্রায় র্যাপচার পর্যায়ে। আপনার সাহায্য খুব প্রয়োজন। এক্ষুনি হাসপাতালে চলে আসুন। হাসপাতালে অপারেশনের সরঞ্জাম অপ্রতুল, তবুও করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। বিনীত এ মল্লিক। এই চিঠিটি মিসির আলী খুব কম করে হলেও 50 বার পড়েছেন। তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি। যিনি এই চিঠি লিখেছেন তার চরিত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মনে হচ্ছে ভদ্রলোকের বেশি কথা বলার অভ্যাস আছে। জরুরি অবস্থায় তিনি চিঠিটা লিখেছেন। তবুও সেখানে কিছু ফালতু কথা আছে, যেমন এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। সংকটের সময়ে আমরা শুধু প্রয়োজনীয় তথ্য দেই, অপ্রয়োজনীয় তথ্য দিই না। কিন্তু ইনি দিচ্ছেন, যে জন্য ক্ষীণ সন্দেহ হয় চিঠিটা হয়তো ডাক্তার সাহেবের লেখা নয়। মুনির একটা পেট জোগাড় করে নিজে লিখেছে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। এখন কথা হলো, এটা সে কেন করবে? তার মোটিভই বাকি। ঘটনাটা যদি বিদেশে ঘটতো তাহলে এর একটা মোটিভ খুঁজে পাওয়া যেত। পসিবিলিটি, পাবলিসিটি, পত্রিকায় ছাপাও হতো, টিভি প্রোগ্রাম হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, তদন্তকারী টিম বসতো। এক দল বলতো পুরোটাই ভাওতা, অন্য দল বলতো না না, ভাওতা নয়, ব্যাপারের মধ্যে কিছু একটা আছে। আমেরিকায় কানসাস সিটির এক মহিলাকে নিয়ে এরকম হলো। ভদ্রমহিলা সেন্ট পল স্কুলের গেম টিচার। একবার 1 সপ্তাহ স্কুলে এলেন না। 1 সপ্তাহ পার করে যখন এলেন, তখন তার চোখ মুখ শুকিয়ে আমসি, দৃষ্টি উদ্ভ্রান্ত। ডাকলে সাড়া দেন না, 2-3 বার ডাকতে হয়। ভদ্রমহিলা এক অদ্ভুত গল্প বললেন। তার মৃতা মা নাকি এক দুপুরবেলা হঠাৎ তার বাসায় উপস্থিত। স্বাভাবিক মানুষের মতো গল্প শুরু করলেন। লাঞ্চে কি আছে জিজ্ঞেস করে শাওয়ার নিতে চলে গেলেন। তিনি 2 দিন থাকলেনও তার সাথে। স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমোলেন, প্রচুর গল্প করলেন। তবে বাড়ি থেকে বেরোলেন না, নিজের মেয়েকেও বেরোতে দিলেন না। বেশিরভাগ গল্পই পরকাল সংক্রান্ত, কিছু কিছু উপদেশও দিলেন। বিশেষ কোনো উপদেশ নয়, ধর্মগ্রন্থে যে ধরনের উপদেশ থাকে সে ধরনের উপদেশ। তারপর একদিন ভর দুপুরে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। স্কুল শিক্ষিকার এই ঘটনা নিয়ে সারা আমেরিকায় হইচই পড়ে গেল। ভদ্রমহিলা লাই ডিটেক্টর টেস্ট দিলেন। দেখা গেল তিনি সত্যি কথাই বলছেন। একদল বলা শুরু করলো লাই ডিটেক্টর টেস্ট মানসিক ব্যাধিগ্রস্তদের জন্য প্রযোজ্য নয়। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত নাকি ব্যাধিগ্রস্ত নন তা বের করার জন্য আবার বিশেষজ্ঞদের টিম বসল। হুলস্থুল ব্যাপার।
মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই, তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণেও সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়, আর অপছন্দের ব্যাপার সে অন্যদের জানাতে চায়। মিসির আলীকে দিয়ে তার শুরু, পরে অন্যদের কাছে যাবে। মিসির আলী ঠিক করলেন যে করে হোক ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করবেন, তাকে এই চিঠিটা দেখাবেন। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়। যেহেতু সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, এখন কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের কাছে এই তথ্যগুলো আছে। বাংলাদেশে কোনো কাজই সহজে হয় না। ডাক্তার এ মল্লিকের খোঁজ বের করতে তাকে বিস্তর ঝামেলা করতে হলো। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না কাল, সোমবার আসুন। সোমবারে গিয়ে দেখেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাঙে চলে গেছেন। শেষ পর্যন্ত অবশ্য খোঁজ পাওয়া গেল, কিছুদিনের মধ্যেই এলপিআরে চলে যাবেন। খুলনা যাবার ব্যবস্থাও মিসির আলী চট করে করতে পারলেন না। দুটো কোর্স মাথার উপর ঝুলছে, সেশন জট সামলাবার জন্য স্পেশাল ক্লাস হচ্ছে, মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমে আছে, খাতা দেখতে হবে। খুলনা জায়গাটাও এমন নয় যে দিনে গেলে দিনে চলে আসা যায়। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মুনিরকে সঙ্গে নিয়ে খুলনা যাবেন। সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না। মুনিরের দেখা নেই, সেই যে ডুব দিয়েছে একেবারে ডুবি দিয়েছে, আর উদয় হচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা হচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, কিন্তু এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার হচ্ছে, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, আর প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। যে টেলিফোন নাম্বারটি মনে করা দরকার সেটি মনে পড়ে না, অথচ প্রয়োজন নেই এমন টেলিফোন নাম্বারগুলো একের পর এক মনে করতে থাকে। ডাক্তার এ মল্লিক মানুষটি ছোটখাটো, চেহারায় তেমন কোনো বয়সের ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের এক টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার এ মল্লিক বললেন, আমি কি আমি কি আপনাকে চিনি? "আহ, জি না, আমি মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।" আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আহ, আগে বললে কি হতো? না না, মানে খাতির করে বসাতাম। মিসির আলী হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্ট খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরোচ্ছিলেন, আমাকে দেখেই তো বাতিল করলেন। আহ, বাতিল করেনি, বাতিল করার উপায় আছে। মহিলারা সেজেগুজে বসে আছে, তারা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আচ্ছা যাই হোক, কি ব্যাপার বলুন তো। আম, আমি না হয় বিকালে আসি। পাগল হয়েছেন? বিকালে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন আর একটা বিয়ে। যা বলবার এক্ষুনি বলুন। আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছে করছে না, আপনি আসায় একটা অজুহাত তৈরি হলো। বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকা পড়েছি। আচ্ছা আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানেই যাই। ডাক্তার সাহেবের ব্যক্তিগত ঘর দেখার মতো। মেঝেতে কার্পেট, বসার জন্য চমৎকার কিছু রকিং চেয়ার, দেয়ালে অরিজিনাল পেন্টিং, ঘরটিতে এয়ার কুলারও বসানো। এটা হচ্ছে আমার নিজস্ব ড্রয়িং রুম, খুব নির্বাচিত অতিথিদের জন্য। আম, আমি কি খুব নির্বাচিত কেউ? আহ, কি জন্য এসেছেন তা জানার পর বোঝা যাবে, তবে একটা অনুমান করছি, ঢাকা থেকে শুধু আমার সঙ্গে দেখা করতে এসেছেন, সেই থেকে অনুমানটা করেছি। আচ্ছা বসুন, আমি ঠান্ডা কিছু দিতে বলি। মিসির আলী অস্বস্তি বোধ করতে লাগলেন। 19 বছরের একটি মিষ্টি মেয়ে খুব বিনীত ভঙ্গিতে মিষ্টির প্লেট নামিয়ে লাজুক হাসি হাসল। মিসির আলী অস্বস্তি আরো বাড়ল।
তার মন বলছে এই মেয়েটির বিয়ের কোনো কথাবার্তা হচ্ছে এবং তারা ধরেই নিয়েছে তিনি ঢাকা থেকে এই ব্যাপারে এসেছেন। মেয়েটি দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। তার উপরেই বোধহয় নির্দেশ। কি নাম তোমার খুকি? আমার নাম মীরা। বাহ, খুব সুন্দর নাম। কিসে পড়ছো? বরিশাল মেডিকেল কলেজে পড়ি। বাহ, চমৎকার। ডাক্তারের মেয়ে ডাক্তার। এখন কি কলেজ ছুটি? জি না, বাবা হঠাৎ আসতে লিখলেন। মেয়েটি কথা শেষ করল না, হঠাৎ অস্বাভাবিক লজ্জা পেয়ে গেল। মিসির আলি মনে মনে ভাবলেন, চমৎকার একটি মেয়ে। এই মেয়ের বিয়ের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকা একটা ভাগ্যের ব্যাপার। মীরা, তুমি এখন যাও, তোমার বাবাকে একটু পাঠিয়ে দাও। ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন হাসি মুখে। কেমন দেখলেন আমার মেয়েকে? বাহ, খুব চমৎকার। আমি কিন্তু আপনার মেয়ের বিয়ের কোনো ব্যাপারে আসিনি, অন্য ব্যাপারে এসেছি। তবে মীরার বিয়ের ব্যাপারে কোনো সাহায্য করতে পারলে অত্যন্ত খুশি হব। ডাক্তার সাহেব নিভে গেলেন। মিসির আলির বেশ খারাপ লাগলো। ঢাকা থেকে কি কারো আসার কথা ছিল? হ্যাঁ, জি ছিল, গত পরশু আসার কথা। সেই জন্য মেয়েটিকে বরিশাল থেকে আনালাম। আমার বড় মেয়ে থেকে রাজশাহী, সেও এসেছে। মোটামুটি একটা বেইজ্জতি অবস্থা। আহা, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, সেজন্য আসতে পারছে না। তা তো হতে পারে, কিন্তু খবর তো দেবে। আপনি যদি চান তাহলে তৃতীয় পক্ষ হয়ে ঢাকায় ফিরে গিয়ে খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। ডাক্তার সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রস্তাবটি তার পছন্দ হয়েছে। তবে সরাসরি হ্যাঁ বলতে তার বাচ্ছে। সম্ভবত স্ত্রীর সঙ্গে প্রথম আলাপ করবেন, তারপর বলবেন। মিসির আলি বললেন, আমি কি জন্য এসেছি সেটা কি আপনাকে বলবো? হুম, বলুন। আহ আপনি কি কোনোদিন নেত্রকোনায় ছিলেন? হ্যাঁ ছিলাম, 5 বছর ছিলাম নেত্রকোনা সদর হাসপাতালে। সে তো অনেক দিন আগের কথা। কামরুদ্দিন সাহেব নামে কাউকে চিনতেন? উকিল, বেশ নামকরা উকিল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে চিনতাম। অত্যন্ত মেজাজি লোক ছিলেন, অসম্ভব দিলদরিয়াও। টাকা রোজগার করতেন, সেই সাথে 2 হাতে খরচও করতেন। কি একটা অনুষ্ঠান একবার করলেন ছেলের আকিকা কিংবা মেয়ের জন্মদিনে, সে একটা দেখার মতো দৃশ্য। আহ ভদ্রলোক মারা গেলেন কিভাবে? অ্যাপেন্ডিসাইটিস। মফস্বল শহরের অবস্থা তো বুঝতেই পারছেন। অপারেশনে সেরকম সুবিধা নেই। আমিও ছিলাম না, থাকলে অবশ্য কিছু একটা করতাম। ওই দিনই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ চলে আসি। আহ, আচ্ছা, আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? একটা কারণ আছে, কারণটা এই মুহূর্তে আমি বলতে চাইছি না, পরে বলবো। আপনি কি ওদের কোনো আত্মীয়? হ্যাঁ, জি না জি না। কামরুদ্দিন সাহেবের স্ত্রী সম্পর্কে কি আপনি কিছু জানেন? আহ, কোন বিষয়ে বলুন তো? উনি কেমন ছিলেন, কিভাবে মারা গেলেন, এইসব। আম, যদ্দূর মনে পড়ে, খুব রূপবতী মহিলা ছিলেন। স্বামীর মৃত্যুর পর কোনো মানসিক পরিবর্তন ওর হয়েছিল কিনা জানি না। তবে নানান রকম গুজব ছড়িয়ে পড়ে শহরে। কি রকম গুজব? অভিভাবকহীন রূপবতী মেয়েদের নিয়ে যেসব সাধারণত ছড়ায়, সেই সব আর কি। সহজলভ্য মেয়ে, এই সব কথাবার্তা। পুরুষদের খুব আনাগোনা নাকি ছিল। আহ, আচ্ছা, তাহলে উনি মারা যান কিভাবে? সেই সম্পর্কেও নানান গল্প আছে, কুৎসিত গল্প। পেটে বাচ্চা এসে গিয়েছিল, গ্রাম্য উপায়ে খালাস করতে গিয়ে এসব হয়েছে। এর বেশি কিছু আমি জানি না। আর গুজবের ব্যাপারে আমার উৎসাহ কিছু কম। তবে এইসব গুজবের পেছনে কিছু সত্যি সাধারণত থাকে। মিসেলি পকেট থেকে পেটের কাগজটি বের করে বললেন, ভালো করে দেখুন তো, এই কাগজের লেখাটি আপনার? উম, আমার তো বটেই।
আপনার নিজের লেখা? হ্যাঁ, নিশ্চয়ই। লেখাটা দয়া করে একটু পড়ে দেখুন তো। দীর্ঘ সময় চুপ করে বসে রইলেন, একটি কথাও বললেন না। আপনি লিখেছেন এ লেখা? আহ, না। হয়তো অন্য কোনো কামরুদ্দিন সম্পর্কে লিখেছেন। এ নামে নেত্রকোনায় অন্য কোনো উকিল ছিল না, এবং আমি অপারেশনের ব্যাপারে সাহায্য চেয়েও চিঠি লিখিনি। হয়তো আপনার মনে নেই। দেখুন প্রফেসর সাহেব, আমার স্মৃতিশক্তি খুব ভালো। আপনার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনোভাবে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছেন? আহ, ছি ডাক্তার সাহেব, ভুলেও এরকম কিছু ভাববেন না। আমি একটা জটিল রহস্যের জট ছাড়াবার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আচ্ছা, আমি আজ উঠি। প্রফেসর সাহেব, আমার এই লেখা চিঠি আপনাকে কে দিল? সেটা অন্য একদিন আপনাকে বলবো। অন্য কোনো দিন আপনাকে আমি পাবো কোথায়? আমি আমার ঠিকানা দিয়ে যাচ্ছি। মিসির আলি ঠিকানা লিখলেন। মল্লিক সাহেব অবাক হয়ে বললেন, আপনি জিগাতলায় থাকেন? জি। রহমান সাহেবের বাসা চেনেন? 22/13, 3তলা বাড়ি। আই স্পেশালিস্ট রহমান। আম জি না, তবে আপনি যদি তাদের কাছে কোনো খবর পাঠাতে চান, আমি ঠিকানা বের করে পৌঁছে দেব। না না, কোনো খবর দিতে হবে না। ও বাড়ি থেকে কি কারো আসার কথা ছিল? আপনি কি করে বুঝলেন? অনুমান করছিলাম। ডাক্তার এম মল্লিক অপ্রসন্ন চোখে তাকিয়ে আছেন। তিনি চিন্তিত এবং সেই সাথে বিরক্ত। তার আজকের ছুটির দিনটি নষ্ট হয়েছে। আহ, তাহলে যাই ডাক্তার সাহেব। তিনি কোনো জবাব দিলেন না।